পাস না হওয়া অধ্যাদেশ নিয়ে নতুন ও কার্যকর আইন করবে সরকার। বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটছে ক্ষমতাসীনরা, অভিযোগ বিরোধী দলের। যে সংস্কারের দফা সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাস করে। আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। সব অধ্যাদেশগুলোকে এক করে একটা বিল আকারেই উত্থাপন করা হয়েছে। এইটা আমার মনে হয় মাননীয় বিরোধী দলীয় নেতা হয়তো খেয়াল করেননি। সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক সরঞ্জামের পাশাপাশি কৌশলগত জ্ঞান অর্জনের তাগিদ। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখে রিয়ালে টোল আদায়ের ঘোষণা ইরানের। যুক্তরাষ্ট্রের সীমাহীন চাওয়ার কারণেই ভেস্তে গেছে আলোচনা। দাবি তেহরানের, কঠোরতাকে দুষছেন ওয়াশিংটন। বিদ্যুৎ উৎপাদনের ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় 25 টাকা। জ্বালানি নিয়ে হাহাকার কাটছেই না। সরকারি দুই সংস্থার ঠেলাঠেলিতে অকার্যকর ফুয়েল পাস অ্যাপ। এভাবে দাঁড়ায় থাকা যায় প্রতিদিন, এত প্রতিদিনের কষ্ট। 5 ঘন্টা 7 ঘন্টা এই তীব্র রোদে দাঁড়ায় থেকে এরপরে যদি বলে তেল নাই, তখন মানুষের আসলে দুর্ভোগ ছাড়া আর কিছুই না। দ্বিতীয় ধাপে ঢাকা সহ 3 সিটিতে হামের টিকা দেয়া শুরু। প্রাদুর্ভাব কমাতে 95% শিশুকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য। উপসর্গ নিয়ে আরো 10 মৃত্যুর খবর দিল অধিদপ্তর। বাচ্চারা ইচ এন্ড এভরি বেবি যেন আমাদের টিকাদান কর্মসূচির আওতায় আসে। পহেলা বৈশাখে আলোচিত কৃষক কার্ড পাচ্ছেন 21,000 জন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে ভর্তুকি মূল্যে মিলবে সার, বীজ সহ 10 ধরনের সুবিধা। চলে গেলেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে। কাল মুম্বাইয়ের শিবাজি পার্কে সর্বসাধারণের শ্রদ্ধা, শেষকৃত্য। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও গুম কমিশন সংক্রান্ত নতুন এবং কার্যকর আইন করবে সরকার। এ ধরনের 7টি অধ্যাদেশের বিল পাশ না হলেও তা বাতিল হয়নি বলে জানিয়েছেন আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন, এসব অধ্যাদেশের ত্রুটি, সাংঘর্ষিক ধারা আলোচনার মাধ্যমে সংশোধন করে নতুন আইন করা হবে। এ নিয়ে না বুঝেই বিরোধী দল রাজনীতি করছে বলেও অভিযোগ সরকারের দুই মন্ত্রীর। এ সময় অপ্রাসঙ্গিক নানা ইস্যুতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউটেরও সমালোচনা করেন তারা। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ উত্থাপিত হয়। যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। এর মধ্যে 97টি কোনো কাটছাঁট না করে বিল আকারে আইনে রূপান্তর করা হয়েছে, আর 13টি সংশোধনী আকারে আইনে রূপ দেওয়া হয়েছে। রহিতকরণ ও হেফাজত করা হয়েছে 7টি অধ্যাদেশ। এর মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন, গুম কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় অধ্যাদেশ রয়েছে। এসব অধ্যাদেশ সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত 1 মাসের মধ্যে পাশ হয়নি। এ নিয়ে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে। চলছে সরকারের সমালোচনা। কিন্তু আলোচনাই হবে না, এখন তো এটাকে অলরেডি এজেন্ডা আউট করে দেওয়া হয়েছে। তবে সরকার বলছে, তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকার অনেক অধ্যাদেশ করেছে। এগুলোর কিছু ধারা ত্রুটিপূর্ণ ও সাংঘর্ষিক। সরকার অংশীজনের সাথে আলোচনা করে এক্ষেত্রে নতুন ও কার্যকর আইন করতে চায়। ইন্টারিম গভর্নমেন্টের সময় কেউ নিজেদের প্রোভাইড করার জন্য তাড়াহুড়ো করে এই মানবাধিকার কমিশন এবং গুম অধ্যাদেশ এগুলো করে ফেলেছে। তা আমরা বলেছি, এগুলো আমরা যাচাই বাছাই করে স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করে এটাকে আরও এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই। যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। রহিতকরণ বিল হলো, এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। ওই আইনের অংশই হলো যেটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে।
কয়েকটি অধ্যাদেশের ত্রুটিও ধরিয়ে দেন দুই মন্ত্রী। একজন গুমের শিকার হলো, তার পরিবার গেলেন আইসিটি বলল যে আমি এটা নিতে পারবো। আসামি পক্ষ যে বললো যে আমার তো প্রোটেকশন দেওয়া আছে অন্য আইনে, গুম কমিশন আইনে, আমি আইসিটিতে আসবো না, আমাকে অন্য আইনে নেন। এইটা নিয়ে হাইকোর্টে বিচার বিশ্লেষণ করতে যে কয় বছর যাবে, সেই কয় বছরে গুমের পরিবার আরও হয়রানির শিকার হবেন। জুলাই স্মৃতি জাদুঘর সেটা রিপোর্টের মধ্যে অ্যাজ ইট ইজ পাশ করার জন্য সবাই এগ্রিড হয়েছিল। সেই আইনে অবসর গ্রহণের বিষয়টা বা পদত্যাগের বিষয়টা যেভাবে বলা হয়েছে, সেই ব্যক্তি স্বেচ্ছায় পদত্যাগ না করলে রোজ কিয়ামত পর্যন্ত তাকে সরানোর কোনো সুযোগ ওই আইনে রাখা হয়নি। সরকার দলীয় চিফ হুইপ বলেন, গুমের বড় শিকার বিএনপি। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ইলিয়াস আলী সহ বিএনপির 700 নেতাকর্মী গুমের শিকার হয়েছে। আমাদের এই পাশে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বসা, তিনিও গুমের একটা অন্যতম বড় শিকার। আমাদের ইলিয়াস আলী সাহেব গুম হয়েছেন, আমাদের চৌধুরী আলম গুম হয়েছেন, এরকম প্রচুর মানুষ গুম হয়েছেন। নাকি গুমের আইনটাকে আমরা খুব হালকা করে দিলাম, আমাদের মাননীয় আইনমন্ত্রী সেটাকে গ্রহণ করবেন। আমরা এই দুঃখ নিয়ে এখন ওয়াকআউট। আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সাংবিধানিক অধিকার হলেও যুক্তি ছাড়াই সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। অপ্রাসঙ্গিক কিছু বক্তব্য তুলে তারা যে কয়েকবার ওয়াকআউট করেছেন, সেই বিষয়গুলো আমার মনে হয় যে যৌক্তিক হয়নি। অধ্যাদেশ নিয়ে রাজনীতি না করে বিরোধী দলকে যৌক্তিক আলোচনার আহ্বান জানিয়েছেন মন্ত্রীরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যতদিন সম্ভব হবে ততদিন জুলাই সনদ বাস্তবায়নে সংসদে লড়াই করবে বিরোধী দল। পরিস্থিতি অনুকূলে না এলে 1 সেকেন্ডও সময়ক্ষেপণ না করে নামবে রাজপথের আন্দোলনে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ বলেছেন, এবার আর অর্ধেক নয়, পরিপূর্ণ সফলতার জন্যই হবে আন্দোলন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 11 দলীয় ঐক্য আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান। যোগ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এটা সবাই জুলাই যোদ্ধা। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বলেন, যে কোনো মূল্যে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে, অন্যথায় সংসদ ভবন ঘেরাও করা হবে। সংসদ চারদিকে ঘেরাও দিব। আমাদের যে সমস্ত আহত ভাই যারা আছে, যারা নাকি মৃত সাথে পাঞ্জা করে, এদেরকে আগের লাইনে দিব। আমরা বিচার চাই, আমরা এমন সংস্কার চাই যে সংস্কার কোনো পরিবার থাকবে না। জুলাই সনদটা বাস্তবায়ন না হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেমানি করা হবে। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বিএনপি ক্ষমতায় এসে পদে পদে প্রতারণা করছে। প্রতিশ্রুতি দিলেও তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না। গণ আন্দোলন ছাড়া সংস্কার করবে না এই সরকার। সরকার গঠিত হওয়ার পর থেকে পিছনের দিকে হাঁটছে, বাংলাদেশ আবার পুরনো পথেই হাঁটছে এবং তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল, সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো আন্দোলন, কোনো গণ আন্দোলনের তারা প্রতিশ্রুতি কখনোই রক্ষা করে নাই। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার। তাদের যে সংস্কারের দফা, সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড, তারপরে জেলা পরিষদ, বেমালুম শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন কু শুরু হয়েছে। অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে, সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। বিএনপি সব ক্ষেত্রে অবৈধ হস্তক্ষেপ করে গণতন্ত্রের পথ রুদ্ধ করছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর। জনগণকে সাথে নিয়ে সরকারের এই অপচেষ্টা মোকাবেলার হুঁশিয়ারি দেন তিনি। পরাজয় হবে চূড়ান্তভাবে ফ্যাসিবাদের, বিজয় হবে জনগণের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। স্মার্ট প্রযুক্তি নির্ভর দ্রুত প্রতিক্রিয়াশীল সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় বর্তমান সরকার। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি অবিচল আস্থাই হবে বাহিনীর ভিত্তি। সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়েছেন, নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম ও গোলা বারুদ তৈরির পরিকল্পনা আছে সরকারের। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ভালোবাসব কর্মে, সততায়, শপথে ও ত্যাগে। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।
পিতা সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান, সেই সূত্রে সেনা পরিবারেরই সন্তান তিনি। সুশৃঙ্খল পরিবেশেই কাটিয়েছেন শৈশব কৈশোর। তবে এবার সম্পূর্ণ ভিন্ন আবহ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে সশস্ত্র বাহিনীর দরবারে তারেক রহমান। বক্তব্যেও ফেলে আসা দিন আর বর্তমানের দায়িত্বশীল অনুভূতির রেশ। এই দরবারে যখন দাঁড়িয়েছি তখন আমার মা বাবা, একমাত্র ভাই আর আমাদের মাঝে নেই। এমনকি আমাদের সকলের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটিও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে। ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা বাস্তবায়ন সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়ন অগ্রগতিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গৃহীত নানান কর্মকাণ্ড আর উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2025 সালের 21শে নভেম্বর প্রচণ্ড অসুস্থতা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে হুইল চেয়ারে করে তিনি সেনানিবাসে উপস্থিত হয়েছিলেন। একদিন পরেই তিনি হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন এবং সেখান থেকে তিনি আর ফিরে আসেননি। এটিই ছিল তার জীবনের সর্বশেষ অনুষ্ঠান। এর মাধ্যমে সশস্ত্র বাহিনী এবং প্রিয় বাংলাদেশের প্রতি বেগম খালেদা জিয়ার নিখাদ ভালোবাসা প্রতিফলিত হয়ে উঠেছিল। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পত্তি নয়। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা ও জনগণের প্রতি অবিচল আস্থাই হবে এর ভিত্তি। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। বলেন, বর্তমান সময়ে যুদ্ধ ও নিরাপত্তার ধরন বদলেছে। তাই সশস্ত্র বাহিনীকে শুধু আধুনিক যুদ্ধ সরঞ্জামে সীমাবদ্ধ না রেখে পেশাগত দক্ষতা ও কৌশলগত জ্ঞানার্জনে জোর দেন তিনি। আমরা এমন সক্ষমতা অর্জন করতে চাই যা কেবল সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের ক্রেডিবল ডিটারেন্স, সম্ভাব্য প্রতিপক্ষকে আমাদের উপরে আক্রমণ করার চিন্তা থেকে নিরুৎসাহিত করবে। বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে রেখে জনস্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিরক্ষা নীতিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে চাই। প্রধানমন্ত্রী বলেন, সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করলে বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। রাজনৈতিক কারণে কিংবা ন্যায় ও ন্যায্যতার ব্যত্যয় ঘটিয়ে যদি আপনাদের কারো প্রতি কোনো অবিচার করা হয়ে থাকে, বর্তমান সরকার সেটি যথানিয়মের প্রতিকার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সরকারের নির্বাচনী ইশতেহারে সশস্ত্র বাহিনীর উন্নয়নে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাহিনীর প্রতিটি পরিবারের কল্যাণ, বাসস্থান, চিকিৎসা নিশ্চিতে নিবিড়ভাবে কাজ করবে তাঁর সরকার। পুনর্মূল্যায়ন করে গঠন করা হবে আধুনিক বেতন কাঠামো। সাধারণ একটি চাকরি নয়, সৈনিক জীবন একটি বিশাল ত্যাগের নাম। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে। শান্তি আলোচনায় ভেস্তে যাওয়ার পর এমন মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেই। এটিকে আলোচনায় ইরানের পক্ষ থেকে রেড লাইন আখ্যাও দেন তিনি। এ পথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে ইরানি মুদ্রা রিয়ালে টোল পরিশোধ করতে হবে বলেও ঘোষণা দেন। অপরদিকে সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন দ্রুতই খুলে দেওয়া হবে এই জলপথ। হরমুজ প্রণালী থেকে মাইন সরানোর কাজ চলছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তবে প্রণালীটি দিয়ে কোনো সামরিক জাহাজ চলাচলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। কোনো চুক্তি সমঝোতা ছাড়াই আলোচনার টেবিল ছাড়লেন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা। তেহরানের অভিযোগ, ইসলামাবাদের বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল ওয়াশিংটন। তাদের অবাস্তব দাবি দেওয়ার কারণেই শান্তি কাঠামো তৈরি করা যায়নি। যুদ্ধ করে যা পায়নি, আলোচনার টেবিলে তা পেতে চেয়েছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগও করে ইরান। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দাবি, ওয়াশিংটন সর্বোচ্চ চেষ্টা করলেও শর্ত মানেনি তেহরান। তবে এখনও কূটনীতির পথ বন্ধ হয়নি, ইঙ্গিত দিয়েছে দুপক্ষই।
রাত পার হয়েছে আলোচনার টেবিলেই। পাকিস্তানের মধ্যস্থতায় 4.5 দশক পর মুখোমুখি বসেছিলেন যুক্তরাষ্ট্র ইরানের হাই প্রোফাইল ব্যক্তিত্বরা। বৈঠক দ্বিতীয় দিনে গড়ানোর খবর দিয়েছিল সংবাদ মাধ্যমগুলো। এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সংবাদ সম্মেলন জানালেন, টানা 21 ঘন্টা আলোচনার পরও মূল ইস্যুগুলোতে একমত হতে পারেননি নেতারা। তার দাবি, যথেষ্ট নমনীয় হয়ে সেরা প্রস্তাব দিয়েছিলেন তারা। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের কাছে চেয়েছিলেন স্পষ্ট অঙ্গীকার, তবে শর্ত মানতে রাজি হয়নি ইরান। আমরা রেড লাইনগুলো স্পষ্ট করেছি, কোন বিষয়গুলো মানিয়ে নেব এবং কোনগুলো নয়। তারা আমাদের শর্ত মেনে না নেয়কে বেছে নিয়েছে। আমরা পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের কাছ থেকে ইতিবাচক অঙ্গীকার চেয়েছি। এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য ছিল। আন্তরিকভাবেই আলোচনা করেছি, খুব সোজা সাপটা প্রস্তাব দিয়েছি, যা ছিল আমাদের তরফ থেকে চূড়ান্ত এবং সেরা অফার। আমরা বেশ নমনীয়ই ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো সমাধান হয়নি। ইরানের দাবি, যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। আগেই পালানোর পথ খুঁজছিল তারা, তাই অবাস্তব উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন, যা প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, এক বৈঠকেই চুক্তির প্রত্যাশাও করেনি কেউ। 40 দিনের যুদ্ধের পর এই আলোচনা হয়েছে এবং অবিশ্বাস আর সন্দেহের একটি পরিবেশে হয়েছে বৈঠক। এটা স্বাভাবিক। আমরা শুরু থেকেই আশা করিনি যে এক বৈঠকেই চুক্তি হয়ে যাবে। কেউই তা প্রত্যাশা করেনি। হাই প্রোফাইল বৈঠকটি সমঝোতা ছাড়া শেষ হলেও লিখিত প্রস্তাবের মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কথা বলার আর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন আলোচক দলের কয়েকজন প্রতিনিধি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। শর্ত বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিবাদের জেরেই ভেস্তে গেছে ইরান যুক্তরাষ্ট্র বহুল আলোচিত বৈঠক। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, তেহরানের দাবি ছিল আগে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে। তবে ওয়াশিংটন বলছিল, ইরান সব শর্ত মানার পর ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। পাশাপাশি ইরানের ওপর আন্তর্জাতিক নজরদারি এবং দেশটির মিসাইল কর্মসূচির সক্ষমতা কমানোর দাবিও জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে নিজেদের নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দিয়েছে তেহরান। দীর্ঘদিনের বিবাদ মেটাতে এক টেবিলে চিরবৈরী দুই দেশ ইরান যুক্তরাষ্ট্র। বহুল আলোচিত বৈঠকের শুরুতে যে আশার আলো ছিল, আলোচনার পর যেন ততটাই নিরাশায় বিশ্ব। আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্লেষকরা বলছেন, আলোচনার টেবিলে ঠাঁই পায় নানা ইস্যু। তবে প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সমাধান খোঁজা। মূলত গুরুত্বপূর্ণ শর্তগুলোতেই একমত হতে পারেনি তেহরান ওয়াশিংটন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয় ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময় ও পদ্ধতি নিয়ে। তেহরানের দাবি, আগে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে। তবে ওয়াশিংটন বলছে, ইরান সব শর্ত মানার পর ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। সেই সাথে তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে বিবাদে জড়ায় যুক্তরাষ্ট্র ইরান। ওয়াশিংটনের দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কঠোরভাবে সীমিত করা হোক। তবে ইরান তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালানোর অধিকারে ছাড় দিতে নারাজ। আলোচনার টেবিলে ইরানের উপর নজরদারি নিয়েও বিতর্কের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র চাইছে আন্তর্জাতিক সংস্থা IAEA এর অবাধ ও পূর্ণাঙ্গ পরিদর্শন দরকার। তবে সেক্ষেত্রে সীমিত সুযোগ দিতে রাজি তেহরান। পাশাপাশি ইরানের ব্যালিস্টিক মিসাইল ও মধ্যপ্রাচ্যে প্রভাব নিয়ন্ত্রণে আনার দাবিও জানায় ওয়াশিংটন। তবে ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে নিজেদের অধিকার আখ্যা দিয়েছে ইরান। প্রধান 2-3টি ইস্যুতে আমাদের দূরত্ব তৈরি হয়েছে। সেসব বিষয়ে আমরা একমত হতে পারিনি, যার কারণে কোনো সমঝোতায় যাওয়া সম্ভব হয়নি। এর আগে 2015 সালে ইরানের সাথে 6 জাতি চুক্তি হয়, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত। চুক্তিটি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে স্বাক্ষরিত হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে বেড়েছে 24 টাকা 59 পয়সা। প্রতি লিটারের নতুন দাম 70 টাকা 10 পয়সা থেকে বেড়ে হয়েছে 94 টাকা 69 পয়সা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। আজ রাত 12টা থেকে কার্যকর হবে নতুন এই দাম। এর আগে ফার্নেস তেলের দাম বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC নির্ধারণ করত। তবে অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা BERCর হাতে দেওয়ার পর গত ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম ঘোষণা করে। আজ দ্বিতীয়বারের মতো দাম সমন্বয় করা হলো।
24 ঘন্টা পার না হতেই কাজ করছে না পাইলট কার্যক্রমে চালু করা ফুয়েল পাস অ্যাপ। জ্বালানি বিভাগ বিআরটি এর সার্ভার জটিলতায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিন্তু বিআরটিএ বলছে নিরাপত্তা ইস্যুতে বন্ধ রাখার পর সার্ভার খুলে দিয়েছে তারা। সরকারি দুই সংস্থার ঠেলাঠেলিতে অকার্যকর সুন্দর একটি উদ্যোগ। যানবাহন মালিকরা বলছেন ফুয়েল অ্যাপে রেজিস্ট্রেশন কিংবা লগ ইন করতে পারছেন না তারা। ফল সেই আগের মতোই চৈত্রের দাবানলে রাস্তায় ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা। চলমান জ্বালানি সংকটের মধ্যে ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ফুয়েল পাস অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে জ্বালানি বিভাগ। শনিবার রাজধানীর আসাদ গেট ও বিজয় সরণির দুটি ফিলিং স্টেশনে বাধ্যতামূলক করা হয় ফুয়েল পাস, কিন্তু বারবার চেষ্টা করেও ফুয়েল পাস অ্যাপে প্রবেশ করতে পারছেন না মোটরসাইকেল চালকরা। শনিবার রাত থেকে এই অচল অবস্থা। সকালে এটা ইনস্টল করছি, কিন্তু তারপর দেখলাম মেইনটেনেন্স চলতেছে। গতকালকে টেলিভিশনে দেখলাম যে আপনার ফুল পাস ব্যবহার করা যাচ্ছে, এখানে আসার পর আজকে বলতেছে না ফুল পাস ব্যবহার করা যাচ্ছে না। এই যে কাজ করে না, এই যে ফুয়েল পাসের অ্যাপস অনই হচ্ছে না। রোববার ফুয়েল অ্যাপের তালিকায় যুক্ত হয়েছে রাজধানীর আরও 5 ফিলিং স্টেশন। ফলাফল সেই পুরনো ম্যানুয়াল পন্থা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো, কিন্তু শেষ পর্যন্ত তেল মিলবে কিনা নেই নিশ্চয়তা। সার্ভারের সমস্যার কারণে ফুয়েল পাস বন্ধ আছে। রোদের কিছু বাগ আছে, হয়তো এটার জন্য কাজ করতেছে, তো সাইটটা পুরোপুরিভাবে ডাউন। তো এটা ঠিক হলে তারপরে সবাই নিতে পারবে। জ্বালানি বিভাগ বলছে বিআরটি এর সার্ভারে সক্ষমতার অভাবে সাময়িক জটিলতা দেখা দিয়েছে, তাই বন্ধ আছে কার্যক্রম। যদিও বিআরটি এর চেয়ারম্যান এই দাবি অস্বীকার করছেন। বলেছেন অ্যাপটির নিরাপত্তা নিয়ে আশঙ্কা ছিল সাইবার নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে, তাই সেবাটি বন্ধ রেখে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। সাইবার সিকিউরিটি এজেন্সি থেকে জানাইছিল যে এখানে কিছু সমস্যা হচ্ছে, মানে সিকিউরিটি কনসার্ন আছে, সে কারণে ওনারা একটা কমিটি গঠন করে দিয়েছে। তা আমরা বলেছিলাম যে ওই কমিটি সিকিউরিটি ক্লিয়ারেন্স দিলে পরে আমরা এটা পাঠাবো। তো এখন তারা বলে দিচ্ছে যে হ্যাঁ এখন আমরা চালাতে পারি। বিআরটিএ থেকে এটা উন্মুক্ত করে দিয়েছি। বিপিসি তাদের অ্যাপ কিভাবে চালাবে সেটা তো বিপিসির কনসার্ন। আমরা তো আমাদের ডাটা, তারা যেগুলো ডাটা চেয়েছে আমরা ওটা এপিআই এর মাধ্যমে দিয়ে দিই। দুই সংস্থার এই রশি টানাটানির মাঝে রাজধানীর পাম্পগুলোতে দেখা গেছে তেলের জন্য হাহাকার। তীব্র দাবদাহ উপেক্ষা করে দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিচ্ছেন চালকরা। সরকারের সুষ্ঠু একটা ব্যবস্থা নেওয়া দরকার, আই থিঙ্ক মনে করি। এভাবে দাঁড়ায় থাকা যায় প্রতিদিন, এত প্রতিদিনের কষ্ট। 5 ঘন্টা 7 ঘন্টা এই তীব্র রোদে দাঁড়ায় থেকে এরপরে যদি বলে তেল নাই, তখন মানুষের আসলে দুর্ভোগ ছাড়া আর কিছুই নাই। তেল নিয়ে এই তেলেস্মাতি কবে শেষ হবে সেই ক্ষণের প্রহর গুনছেন সবাই। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে 15 মার্চ থেকে আজ সকাল 8টা পর্যন্ত 179 জনের প্রাণ গেল। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 26 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 28 জন। এদিকে রাজশাহী মেডিকেলে গত 24 ঘন্টায় নতুন করে 15 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম মেডিকেল সহ দেশের বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে হাম ও হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। শয্যা সংকটে ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। ঢাকার 2 সিটিতে শুরু হয়েছে হামের টিকা দেয়া। আগামী 1 মাসে টিকা পাবে 10 লাখ শিশু। টিকা দেয়া হচ্ছে বরিশাল ও ময়মনসিংহ সিটিতেও। প্রথম দিনে উপস্থিতি ছিল সন্তোষজনক। নির্বিঘ্নে শিশুদের টিকা দিতে পেরেছেন অভিভাবকরা। সকালে নগর ভবনে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান হামের প্রকোপ কমে আসতে শুরু করেছে। হাম আক্রান্তদের একটা বড় অংশ রাজধানী ঢাকায়। মোহাম্মদপুর ও কড়াইল বস্তি এলাকায় রোগী বেশি, কিন্তু ঢাকায় টিকা দেয়া শুরু হলো দ্বিতীয় ধাপে। টিকা নিতে বেশ আগ্রহ দেখা গেছে অভিভাবকদের। পার্শ্ব প্রতিক্রিয়া বা শিশু অসুস্থ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এত ভিড়, মানে রোদের মধ্যে মানে বাচ্চা নিয়ে মানে এককালে অনেক অসম্ভব হয়ে দাঁড়াইতেছে। অনেকটা আতঙ্কে ছিলাম, সারাক্ষণই বাসাকে মানে বেবিকে বাসা থেকে বের করতে একটা ভয় হচ্ছিল। বাচ্চারা যেভাবে অসুস্থ হইতেছে, হামের যেভাবে বাড়তেছে, এখন টিকা দেওয়ার পর আমরা অনেকটা নিশ্চিন্ত। বর্তমানে হাম জিনিসটা মহামারী আকার ধারণ করা জিনিসটা মৃত্যু পর্যন্ত নিয়ে যেতেছে বাচ্চাদের। এই সংখ্যায় টিকাটা দেওয়া। দক্ষিণ সিটিতে টিকার লক্ষ্যমাত্রা 5 লাখের বেশি, কেন্দ্র 540টি, এর মধ্যে অস্থায়ী 90টি। তৃতীয় ও চতুর্থ সপ্তাহে টিকা দেয়া হবে স্কুল, মাদ্রাসা ও ডে কেয়ার সেন্টারে। নগর ভবনে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রাতের অন্ধকারে হঠাৎ করে আমাদেরকে দৈত্যের মতন আক্রমণ করে
মিজেলস। ঢাকা সিটি কর্পোরেশন নর্থ অ্যান্ড সাউথ যদি আমরা সাকসেসফুলি কভার করতে পারি গ্রুপটাকে, দ্যাট ইজ ফ্রম 6 months to 59 months, 1 month below 5 years, এই গ্রুপটাকে যদি আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে পারি তাহলে আশা করি আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রোগ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারি। ঢাকা উত্তর সিটিতে হামের টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মুহিত। এখানেও টিকা পাবে প্রায় 5 লাখ শিশু। কর্মজীবী মায়েদের শিশুদের জন্য আছে সান্ধ্যকালীন 35টি সেন্টার, কিছু খোলা থাকবে শুক্রবারেও। আমরা ঘনবসতি দেশ, অতি দ্রুত তার থেকে আরো 18 জনের মধ্যে এই অসুখটা ছড়িয়ে যাবে, কিন্তু বেশিরভাগ মানুষকে যদি এই টিকায় নিয়ে আসতে পারি আমরা, তাহলে 2-4 জন বাদ গেলেও এই অসুখটা ছড়ানোর মতো সুযোগ এবং পরিস্থিতি পাবে না। সারা দেশে হামের প্রকোপ বাড়ার পর 5 এপ্রিল শুরু হয় হামের টিকার বিশেষ ক্যাম্পেইন। 30টি উপজেলায় 12 লাখ শিশু পাবে এই টিকা। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এরই মধ্যে 5.5 লাখ বা লক্ষ্যমাত্রার 45 % শিশু টিকার আওতায় এসেছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগারে বেল বন্ড সহ প্রয়োজনীয় নথি পৌঁছালে তাকে মুক্তি দেওয়া হয়। লালবাগ থানায় করা হত্যা চেষ্টা মামলায় 50,000 টাকা মুচলেকায় আজ তার জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন শারীরিক অসুস্থতা ও বয়স বিবেচনায় তাকে জামিন দেওয়া হয়েছে। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর জুলাই আন্দোলনের সময় রাজধানীর লালবাগ থানায় করা হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন শিরিন শারমিন চৌধুরীর আইনজীবীরা। বয়স ও অসুস্থতা বিবেচনায় আদালত পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। জজ সাহেব সন্তুষ্ট হয়ে মাননীয় আদালত ওনাকে জামিন দিয়েছেন। ওটা পরিষ্কার করে বলেছেন যে ওনার স্বাস্থ্যগত কারণে এবং অবশ্যই ওনার একটা ক্লিন ইমেজের ব্যাপার এখানে অবশ্যই এখানে রোল প্লে করে। আসামিকে ফ্যাসিস্টের দোষর উল্লেখ করে জামিন আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিভিন্ন রোগে সে আক্রান্ত এবং তাকে চিকিৎসা নিতে হচ্ছে এবং তার জেলখানা সে খুব খারাপ অবস্থায় আছে, এই ধরনের তারা বক্তব্য রেখেছেন। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা বলছি যে মামলাটি তদন্তাধীন অবস্থায় আছে এবং এই আসামি জামিন পেলে তদন্তের ব্যাঘাত ঘটবে। তার জামিনের আমরা বিরোধিতা করেছি, তাকে যেন জামিন না দেওয়া হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 50,000 টাকা মুচলেকায় আসামির জামিন মঞ্জুর করেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 17 এপ্রিল রাত থেকে শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সচিবালয়ে কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, হজ ফ্লাইট নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। 2026 সালে হজে যেতে নিবন্ধন করেছেন 76,580 জন বাংলাদেশি। বেসরকারি ব্যবস্থাপনায় 72,344 জন ও সরকারিভাবে 4,260 জন। প্রতিবারই কোনো না কোনো বিড়ম্বনায় পড়েন হজযাত্রী বা ফিরে আসা হাজিরা। এবার বিএনপি সরকার আগেভাগেই এজেন্সি ও এয়ারলাইন সহ দায়িত্ব পালনকারী প্রতিটি প্রতিষ্ঠানকে হজ ব্যবস্থাপনা কঠোরভাবে পালনের নির্দেশনা দিয়েছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে হজ ব্যবস্থাপনা জাতীয় কমিটির সভায় তারেক রহমান আরও একবার সেই বিষয়টি স্মরণ করিয়ে দিলেন সকলকে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সভায় ফ্লাইট স্বাভাবিক রাখার পাশাপাশি সৌদি আরবে অবস্থান সহ সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু করতে নির্দেশনা দেন তিনি। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, কোনো অন্যায় অপরাধ হাজিদের উপরে কোনো অবিচার সহ্য করা হবে না। হাজিদের খেদমত করার জন্যে উনি নির্দেশ প্রদান করেছেন। হাজিদের যেভাবে সুন্দর এবং ভালোভাবে হজ পালন করতে পারে হাজিরা, সেই বিষয়ে উনি অনেক নির্দেশনা দিয়েছেন। বৈঠক শেষে ধর্মমন্ত্রী জানান, 17 এপ্রিল দিবাগত রাত 2টো থেকে শুরু হতে যাচ্ছে এবারের হজ ফ্লাইট। আর এবার হজযাত্রায় খরচ টিকিট প্রতি 12,000 টাকা কমানো হয়েছে। উনি 2-1 দিনের মধ্যে হাজি ক্যাম্পে যাবেন। যে হাজি ক্যাম্পে
হাজিরা এসে উঠবে, হাজি ক্যাম্পের অবস্থা দেখার জন্য উনি নিজেই যাবেন। নিজেই উনি বলেছেন, এটা আমরা বলি না, উনি নিজের থেকে বলেছেন আমি হাজি ক্যাম্প পরিদর্শন করব। ফ্লাইট 17 তারিখে রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। হাজিরা আল্লাহর মেহমান, ইনশাআল্লাহ আল্লাহ সব ব্যবস্থা করবে, কোনো জটিলতা হবে না ইনশাআল্লাহ। মন্ত্রীর আশা এবার হজযাত্রীরা নির্বিঘ্নেই হজ পালন শেষে ফিরে আসতে পারবেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়া দৌলতপুরের ফিলিপ নগর এলাকায় নিজেকে পীর দাবি করা শামীম রেজা গণপিটুনিতে নিহতের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে এলাকা জুড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত ডিআইজি। তিনি জানিয়েছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দায়ীদের বিরুদ্ধে। শনিবার দুপুরে ফিলিপনগরে কথিত পীর শামীম রেজার দরবার শরীফে হামলা চালায় শত শত বিক্ষুব্ধ মানুষ। ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। মারধর করা হয় শামীম রেজাকে। হাসপাতালে নিলে মারা যান তিনি। শামীমের বিরুদ্ধে অভিযোগ ইসলাম এবং কোরআন নিয়ে বিভিন্ন সময় বিরূপ মন্তব্য করার। এক অনুসারীর মৃত্যুর পর জানাজা শেষে বাদ্যযন্ত্র বাজিয়ে দরবারের মধ্যে কবর দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। তার জের ধরেই হামলা ও হত্যার ঘটনা। এখানে হচ্ছে তিনি একটা দরবার করেছে, তা আমাদের এলাকার কিছু লোক সে কালকে হত্যা করেছে। হরে কৃষ্ণ হরে রাম এই করি। লোকটা কি ভালো ছিল বলেন তো? মুসলমানের ধর্ম কোনদিন পালন করেছে? ঘটনার পর এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন না স্থানীয়রা। বাদ আসর জানাজা শেষে শামীমের মরদেহ স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়। আমার সম্পর্কে হলো চাষা হয়তো বাড়ি কাজ বাড়ি না, কোনো হিন্দু কোনোই নাই। এখানে পরে যখন হলো আপনার এইসবগুলান হয়েছে, এগুলান আমরা ঢাকায় ছিল, তখন আমরা ওগুলান দেখিনি। এই ঘটনায় কোনো মামলা হয়নি এখনো। নিহতের ভাই জানিয়েছেন পরে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমার ভাই হিসাবে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তার বিচার আইনগতভাবে যে বিচার হওয়া উচিত সেটা আমি চাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত ডিআইজি। দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যে কোনো ধর্মের অবমাননা শোভনীয় নয়, এটা আমাদের প্রচলিত আইনে অপরাধ। একটা ধর্ম সম্পর্কে অবমাননা করেছেন, বিভিন্ন ওনার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে উনি বিভিন্ন বক্তব্য দেওয়ায় স্থানীয় জনগণ তাকে হত্যা করেছে। তো আমাদের দেশের প্রচলিত আইনে যেটা ব্যবস্থা আছে আমরা করব। ঢাকার কেরানীগঞ্জের বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরের মুরিদ ছিলেন শামীম। পরে নিজের এলাকায় প্রতিষ্ঠা করেছিলেন কালান্দার বাবা শামীম জাহাঙ্গীর দরবার শরীফ। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। বাংলা নববর্ষে প্রথমবারের মতো প্রায় 21,000 চাষি পাচ্ছেন কৃষক কার্ড। সেই সাথে প্রণোদনা হিসেবে তারা পাবেন বছরে 2,500 টাকা। পহেলা বৈশাখে টাঙ্গাইলে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা 10 ধরনের সুবিধা পাবেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। দাবি করেছেন সেচ কাজে জ্বালানি সমস্যার সমাধানও করেছে সরকার। অন্যদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন কার্ড দেওয়ার ক্ষেত্রে দলীয়করণ, দুর্নীতির কোনো সুযোগ নেই। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও বাস্তবায়ন করতে যাচ্ছে বিএনপি সরকার। এর আওতায় আসবে সারা দেশে 2,27,00,000 কৃষক। তবে প্রথম ধাপে প্রাক পাইলটিং কার্যক্রম হিসেবে 10 জেলার 11 উপজেলায় 20,671 জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে কার্ড দেওয়া হবে। এক্ষেত্রে খরচ হবে 8,84,00,000 টাকা। কার্ডধারীরা সরকারি ভর্তুকি, প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, পণ্য বিক্রয়, সহজ শর্তে কৃষি ঋণ, বিমাসহ 10 সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান পয়লা বৈশাখে এই কর্মসূচির উদ্বোধন করবেন টাঙ্গাইলে। প্রাক পাইলটিং পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকগণকে কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি 2,500 টাকা হারে বার্ষিক নগদ সুবিধা প্রদান করা হবে। কৃষির সাথে জড়িত আছে 70% মানুষের অর্থনীতি যদি চাঙ্গা হয়, দেশের অর্থনীতি চাঙ্গা হবে।
কার্ড প্রদানের ক্ষেত্রে আগের মতো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলে আশ্বস্ত করেছেন কৃষিমন্ত্রী ও অর্থ উপদেষ্টা। ফ্যাসিবাদী সরকার এবং অতীতের সরকারের ক্ষেত্রে দেখা গেছে যে যার তালিকাভুক্ত হওয়ার কথা না তিনি তালিকাভুক্ত হন, যার তালিকাভুক্ত হওয়ার কথা ছিল তিনি তালিকাভুক্ত হন না, এবং তৃতীয়ত হচ্ছে রাজনৈতিক মাধ্যমে এগুলো তালিকাভুক্তিকরণ হয়। এখানে যেহেতু সর্বজনীন, তাহলে এই সুযোগগুলো নাই। সেচ কাজ নির্বিঘ্ন করতেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী। শ্যালো টিউবওয়েলের মালিক যারা, তারা ডেলি কতটুকু তেল লাগবে, ট্রাক্টরের জন্য তেল লাগবে, ওটার জন্য আমরা একটা সিস্টেম ইন্ট্রোডিউস করে দিয়েছি। মন্ত্রী বলেন, জ্বালানি সংকটে সারা বিশ্ব, এরপরও কৃষক ও সেচের বিষয়টি বিবেচনা করে সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এ যেন সঙ্গীত জগতের এক নক্ষত্রের পতন। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের। রোববার মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছেলে আনন্দ ভোঁসলে জানিয়েছেন, সোমবার শহরের শিবাজি পার্কে অনুষ্ঠিত হবে শেষকৃত্য। কর্মজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন আশা ভোঁসলে। পদ্মবিভূষণ সহ বহু স্বনামধন্য সম্মাননা রয়েছে তার ঝুলিতে। এই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর বয়স হয়েছিল 92 বছর। চুরা লিয়া হে তুমনে কিংবা পিয়াতু আপতু আজা, 60 দশকেরও বেশি সময় ধরে এমন অসংখ্য গানে উপমহাদেশের শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন তিনি। সেই জাদুকরী কণ্ঠ চিরতরে থেমে গেল। 92 বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রোববার দুপুরে তিনি মারা যান। আজ আমার মা মারা গিয়েছেন। আগামীকাল সকাল 11টায় লোয়ার পারেলের কাসা গ্র্যান্ডে এসে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সকলে। এখানেই তিনি থাকতেন। কাল বিকেল 4টে শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রে জন্ম নেওয়া আশার সঙ্গীত জগতের পথ চলাটা মোটেও সহজ ছিল না। শুরুতে কেবল বি ও সি গ্রেডের সিনেমায় গান গাইতেন তিনি। দিদি লতা মঙ্গেশকর যখন ধ্রুপদী ঘরানার প্রতিমূর্তি, তখন আশা বেছে নিয়েছিলেন চ্যালেঞ্জিং পথ। পাশ্চাত্য সুর আর কণ্ঠের অভিনব কারুকাজে তিনি হয়ে ওঠেন ভারতীয় সঙ্গীতে আধুনিকতার এক নতুন কণ্ঠস্বর। 60-এর দশকে তিসরি মঞ্জিল সিনেমার গানে আসে তার বড় ব্রেক থ্রু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্যাবারে বা পপ গান থেকে শুরু করে শাস্ত্রীয়, লোকসঙ্গীত কিংবা গজল, সব ধারাতেই ছিল তার অবাধ বিচরণ। সঙ্গীতে এই অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে এবং পদ্মবিভূষণের মতো ভারতের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। জিতেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র ও ফিল্মফেয়ার পুরস্কার। শিল্পী বিদায় নিলেন ঠিকই, কিন্তু তার চিরকালীন আধুনিক সুর যুগ যুগ ধরে বেঁচে থাকবে শ্রোতাদের হৃদয়ে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।